আমি মীর আহসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু খবর নির্বাচিত খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন দৈনিক কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক জনাব সাইদ খান। সাইদ খান, কেমন আছেন? আপনাকে ধন্যবাদ এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। এছাড়াও এই আলোচনায় আছেন সাংবাদিক এবং শিক্ষক খান মোহাম্মদ রবিউল আলম। মিস্টার আলম, কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। এছাড়াও এই আলোচনায় নানান সময় একাধিক অতিথি আমাদের সাথে যোগ দেবেন এবং জানাবেন মতামত, করবেন বিশ্লেষণ। একদিনেই শেষ হলো রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণের পর হত্যা মামলায় 16 জনের সাক্ষ্য গ্রহণ। আদালতে ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন রামিসার বাবা মা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ কর্মকর্তারা। তবে তাড়াহুড়োর মধ্য দিয়ে বিচার করে কোনো খারাপ দৃষ্টান্ত স্থাপন না করার দাবি জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। এছাড়াও রাজধানীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং অনলাইন জুয়ার প্রসঙ্গটিও আনতে চাই আমাদের নির্বাচিত খবরের টেবিলে। একই সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপন দেওয়ানের পদত্যাগের বিষয়টি একটু গভীরে গিয়েও বুঝতে চাইব। তবে শুরুতেই চলুন শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রতিবেদনটি দেখে আসি। শিশু রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের জন্য নির্ধারিত দিন। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসেন রামিসার মা, বাবা, বোন, আত্মীয় এবং প্রত্যক্ষদর্শী সহ 16 জন। হাজির করা হয় আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে। রামিসার বাবা হান্নান মোল্লার জবানবন্দির মধ্য দিয়েই শুরু হয় সাক্ষ্য গ্রহণ। বলেন, রামিসাকে পাওয়া যাচ্ছে না, স্ত্রীর এমন ফোন পেয়ে বাসায় আসেন তিনি। পরে পাশের ফ্ল্যাটে সোহেল রানার বাসার দরজা হাতুড়ি দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান আদরের সন্তানের ক্ষত বিক্ষত মরদেহ। প্রত্যক্ষদর্শীদের বয়ানেও উঠে আসে নৃশংসতার চিত্র। ওনার বাসার পাশের বাসার থেকে যখন নাস্তা করেছিলেন তখন দেখেছিলেন যে আসামি সোহেল রানা এই জানালার গ্রিল ভেঙে নামতেছেন। পরে চোর চোর বলে করেছেন। পরে যখন ভিডিওতে গ্রেপ্তারকৃত আসামি সোহেল রানাকে দেখেন তখন উনি আইডেন্টিফাই করেন যে এই সেই সোহেল রানা। এরপর একে একে ফরেনসিক চিকিৎসক, সুরতহাল করা পুলিশ কর্মকর্তা এবং মামলার তদন্তকারী কর্মকর্তার জবানবন্দির মধ্য দিয়ে শেষ হয় সাক্ষ্য গ্রহণ। বুধবার আত্মপক্ষ সমর্থনে আসামিদের বক্তব্য শোনার দিন ঠিক করে আদালত। মাননীয় ট্রাইব্যুনাল আগামীকাল আসামি পরীক্ষা করে তার বিবেচনায় যেদিন যথোপযুক্ত মনে করেন সেদিন আর্গুমেন্টের জন্য তারিখ নির্ধারণ করলে সেই তারিখে এসে যুক্তিতর্ক বা আর্গুমেন্ট আমরা করিব। এদিকে রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবীর দাবি, রামিসাকে ধর্ষণ ও হত্যা করতে দেখেছেন। জবানবন্দিতে কেউ এমন কথা বলেননি। আসামিপক্ষে যেন বিচারটা স্বচ্ছ হয়, নিরপেক্ষ হয়, দেশ এবং দেশের বাইরে যেন এই বিচার প্রক্রিয়া প্রশ্নের সম্মুখীন না হয়, সেজন্য চেষ্টা করেছি বিচারটা যেন প্রশ্নের সম্মুখীন না হয়, ত্রুটিমুক্ত হয়। দ্রুততম সময়ে এই মামলার রায় আসবে বলে আশাবাদী রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং রামিসার স্বজনরা। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। সাইদ খান, আপনাকে দিয়ে এবং আলোচনাটা শুরু করি। বলা হয় যে জাস্টিস হ্যারিড, জাস্টিস ব্যারিড, আবার একই সঙ্গে এটাও বলা হয় যে জাস্টিস ডিলেড, জাস্টিস ইজ ডিনাইড। মানে সহজ করে বললে বিচার তাড়াহুড়ো করলে বা তাড়াহুড়ো করলে এক ধরনের ন্যায় বিচারকে মাটি চাপা দেওয়ার কথা বলা হয়। আবার বলে যে বিচার দেরি হয়ে গেলে ন্যায় বিচার পাওয়ার পথটা আসলে অস্বীকার করা হয়। এই জায়গায় কি আমরা সঠিক পথে হাঁটছি? আপনাকে ধন্যবাদ। আপনি শুরুটা যেভাবে করলেন প্রশ্নের, সেটাই সঠিক। আসলে তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময় ন্যায় বিচার নাও হতে পারে। এই ধরনের নজির কিন্তু বাংলাদেশে এর আগেও আছে। তাড়াহুড়ো যদিও এত শর্ট টাইমে এর আগে কখনোই কোনো মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সে নজির নেই। তারপরেও বলবো যে এই মামলাটি রাষ্ট্রকে নাড়িয়ে দিয়েছে কিন্তু এই ঘটনাটি, যে কারণে রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে শুরু করে এবং এমন কোনো মানুষ নেই যে এই হত্যাকাণ্ডের বিচার চাননি। ইনফ্যাক্ট আপনি দেখবেন এই ঘটনাটি ঘটবার পরপরই স্থানীয় জনতা কিন্তু বলেছে প্রকাশ্যে বিচার করতে হবে। মানুষের মধ্যে এক ধরনের ন্যায় বিচারের প্রত্যাশা তো আছেই, কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আবেগ কাজ করেছে যে 24 পরবর্তী বাংলাদেশে এরকম বর্বরতা, বিশেষ করে শিশুদের বিষয় তো আমরা সবাই একটু বেশি আন্তরিক বা শিশুদের প্রতি যত্নশীল, আমরা একটু আপ্লুত হই শিশুদের বিষয়ে। তো সেই জায়গাটিতে আমার কাছে মনে হয় যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেদিন বললেন এবং আইনমন্ত্রী একই সাথে বললেন যে
দ্রুত সময়ের মধ্যে চার্জশিট আমরা দেখলাম যে তার পরের দিনই চার্জশিট দেওয়া হয়েছে এবং আসামি তো আদালতে জবানবন্দিতে স্বীকার করেছে যে সে কীভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এবং এই শিশুটিকে যেভাবে যৌন হয়রানি বা ধর্ষণ করা হয়েছে স্বীকার করেছে। সুতরাং এখানে আর আর আমি প্রতিবেদনে যেটি দেখলাম যে আসামি পক্ষের আইনজীবী, রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী, তিনি বললেন যে প্রত্যক্ষদর্শী কেউ তো এরকম সাক্ষী বা জবানবন্দি দেয়নি। আসলে এই ধরনের ঘটনায় প্রত্যক্ষদর্শী থাকলে তো এই ঘটনাটি ঘটতো না। প্রত্যক্ষদর্শীদের সামনে এই ঘটনা ঘটে কখনো? নিশ্চয়ই না। কোনোদিন কোনো ধর্ষণ বা কোনো হত্যা প্রত্যক্ষদর্শীর সামনে ঘটে না। সেটা সুতরাং এই যুক্তিটি টিকবে না আমার কাছে মনে হয়। আর এটা তো নিম্ন আদালতে হয়তো 2-4 দিনের মধ্যে আমরা রায়টি পাবো। তার মানে তো এই না যে বিচার প্রক্রিয়া শেষ হয়ে গেল। এরপরে জজ কোর্ট আছে, এরপরে উচ্চ আদালত আছে, এরপরে এই রায়ের রিভিউর সুযোগ আছে। বাট দ্রুত সময়ের মধ্যে আমরা দেখছি কি নিম্ন আদালতের যে বিচার প্রক্রিয়া নিম্ন আদালত শেষ করবে হয়তো, কিন্তু এই বিচার প্রশ্নবিদ্ধ হবার কিন্তু একটি পথ বা একটি জায়গা গতকালকে সামনে এসছে। হঠাৎ করে ডলার নামের একটি নাম চলে এসছে। এটি ছিল এটির মধ্যে নানান ধরনের কনস্পিরেসি থাকতে পারে বা হীন কোনো উদ্দেশ্য থাকতে পারে, যে ডলার নামের একটি কাল্পনিক চরিত্র, হয়তো এই চরিত্র থাকতেও পারে। এই চরিত্রকে সামনে এনে এই বিচার প্রক্রিয়াকে কিছুটা বিলম্বিত করবার চেষ্টা করা হয়েছে। কিন্তু বিচার বিভাগ এবং রাষ্ট্র চেয়েছে এই হত্যাকাণ্ড বা এই অঘটনটির দ্রুত বিচার হোক এবং সেটি হচ্ছে। আপনি যে কথাটি বললেন যে জাস্টিস হারিড, মানে যদি হ্যাঁ, তো সেক্ষেত্রে ন্যায় বিচার কি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে কিনা? না, যাবে না মোটেই। কারণ উচ্চ আদালতে তো যাচ্ছে মামলা, তখন উচ্চ আদালতে গেলে তখন আরো ক্লারিফাই হবার সুযোগ আছে। এখন একদিনে 16 জনের সাক্ষ্য প্রমাণ দেয়া হলো। আমরা দেখেছি যে এই 16 জন সাক্ষী শেষ করতে 16 বছরও লেগে যেতে পারে। সেও নজির কিন্তু আমাদের সামনে আছে। সাগররুনি হত্যাকাণ্ডের বিচার আজও পর্যন্ত হয়নি। কতজনের সাক্ষ্য কতবার দেয়া হয়েছে, আজও পর্যন্ত চার্জশিটটি দেওয়া হয়নি। সুতরাং এই জায়গা থেকে রাষ্ট্র যে বেরিয়েছে, আমি একই সঙ্গে রাষ্ট্রকে সাধুবাদ জানাই। এবং আমি আপনার ওই প্রশ্নের সুরে আমিও বলতে চাই যে তড়িঘড়ি করতে গিয়ে যেন প্রশ্নবিদ্ধ না হয় দেশের বিচার বিভাগ বা বিচার পদ্ধতি বা বিচার ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে যেন কোনো প্রশ্ন তুলবার সুযোগ তৈরি না হয়। নিশ্চয়ই। আমি একটু মোহাম্মদ রবিউল আলম আপনার কাছে জানতে চাইবো, এটাও তো সত্য যে ভাই বিচার পেতে দেরি হলে আবার ন্যায় বিচার পথটা আসলে বন্ধ হয়ে যায়। ফলে আপনার বিশ্লেষণটা কীরকম হবে? আমার বিশ্লেষণটা হচ্ছে এই যে ডিউ প্রসেসটা ফলো করতে হবে। এটা তো আমাদের ব্যতয় করার কোনো সুযোগ নেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা দীর্ঘদিন বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে রাষ্ট্রের একটা নির্লিপ্ত অবস্থান দেখেছি। যদি আপনি তনুর হত্যাকাণ্ডের ক্ষেত্রে দেখেন, সাগররুনির ক্ষেত্রে দেখেন এবং আরও 4-5 জন শিশুর ক্ষেত্রে যদি আপনি দেখেন, আমরা একটা স্থবির বিচারিক প্রক্রিয়ার ভিতরে একটা দীর্ঘ সময় পড়েছিলাম। সুতরাং জনগণের মধ্যে ক্রাইম করে যে কেউ পার পেতে পারে না, তাকে যে রাষ্ট্রের একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে যে পড়তে হয়, আসতে হয়, হোয়াট এভার উইল বি দ্য জাজমেন্ট, সেটা বিচারক মহোদয় আদালত নির্ধারণ করবেন। কিন্তু প্রসেসটা যে ট্রান্সপারেন্টলি হচ্ছে এবং মানুষ নর্মালি তো ধরেন ভিকটিম যারা, তারা তো ভালনারেবল হয় নানা কারণে। আমাদের ভিকটিমগুলো তো সবসময় আমরা ভালনারেবল দেখেছি, তারা তো অনেক স্ট্রং হয় না। জোসেফ স্টিগলিজের একটা কথা আছে যে জাস্টিস ইজ ফর অল বাট ইট ইজ ফর দোজ হু ক্যান অ্যাফোর্ড ইট। মানে সবার জন্য ন্যায় বিচার, কিন্তু যারা এটা অ্যাফোর্ড করতে পারে তারাই ন্যায় বিচারটা পায়। সুতরাং রামিসার পরিবারের তো সেই স্ট্রাগলটা, আমরা যদি রাষ্ট্র তার পাশে না দাঁড়ায় তাহলে তার পরিণতিটা কী হতে পারে এটা আমরা সহজে আঁচ করতে পারি। এরকম অসংখ্য উদাহরণ আমাদের সামনে আছে। সুতরাং আই ফিল ভেরি হ্যাপি যে স্টেট খুব দারুণভাবে টেক আপ করেছে জিনিসটা। এবং ভাই সাইদ ভাই পারফেক্টলি বলেছেন, এই ট্রাইব্যুনালই শেষ কথা না, আরও অনেকগুলো প্রসেস আছে যেগুলো তারা এক্সজস্ট করতে পারবে। সুতরাং প্রসেস অনুযায়ী যাবে। এবং আমি মনে করি যে থার্ড পার্টি পারসেপশনটা ভেরি ভাইটাল। আসামি কি ভাবছে এবং অভিযুক্তরা কি ভাবছে, তার চেয়েও জনগণ যে বিচারটা দেখছে তাদের পারসেপশনটা কি। পাবলিক পারসেপশনে তো ভাই সাইদ ভাই পারফেক্টলি বলেছেন যে আমরা চাই যে এই ধরনের এন্ডেমিক হিউম্যান রাইটস ভায়োলেশনস, ইট ইজ নট এ সিঙ্গেল ইভেন্ট। শিশুদের প্রতি যে নির্বিচার আচরণ এবং রাষ্ট্রের যে নির্লিপ্ততা, এটা একটা মানবাধিকারের ক্রুড ভায়োলেশনের দিকে জিনিসটা চলে গেছে। এটাকে থামাতে হবে ভাই। নিশ্চয়ই। আমি এবং এই ফাঁকে এই আলোচনায় ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবিরকে যোগ করে নিতে চাই। সৈয়দ ইজাজ কবির যদি আমাদের সাথে যোগ দিয়ে থাকেন। সৈয়দ ইজাজ কবির, আপনি শুনছিলেন যে আমাদের সাথে যে দুই আলোচক আছেন, সাইদ খান এবং খান মোহাম্মদ রবিউল আলম, তারা একটা ব্যাখ্যা দিচ্ছিলেন এবং বলছিলেন, আমি বরং আপনার কাছ থেকে এই বিশ্লেষণটা শুনতে চাইবো যে ধরেন
15 দিনের মধ্যে তদন্ত, 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন করার যে প্রস্তাবের কথা আমরা আগে থেকেই শুনছি, এটা কি আসলে একটা ভার্ডিক্ট, নাকি এটা কি বাধ্যতামূলক, নাকি এটা একটা মানে ডাইরেক্টিভ? এটা আসলে কি? আর যদি সেটাই হয় তাহলে ধরেন এই যে প্রধানমন্ত্রীর একটা সুনজর বা দৃষ্টি আছে বলেই এটা আসলে এত গুরুত্ব পাচ্ছে, এরকম তো আরো অনেকগুলো ঘটনা ঘটছে, সেগুলোর কি হবে আসলে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে দর্শক শ্রোতা আর আমার সহ আলোচক যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত। আপনি যে প্রশ্নটা করেছেন, স্বাভাবিকভাবে এটা আমাদের সবার মনে আসতে পারে, কিন্তু অন্যান্য হত্যাকাণ্ডের সাথে এই হত্যাকাণ্ডের একটা সূক্ষ্ম বা একটি ডিফারেন্স আছে। সেটা হলো যে এখানে যে আসামি সে নিজেই স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছে, যার ফলে যেটা দেখা যাচ্ছে যে আমরা অন্যান্য মামলার ক্ষেত্রে যেটা দেখি যে তদন্ত করতে সময় লাগে, এই ক্ষেত্রে সেই জায়গায় সেই সময়টা লাগেনি। এবং যখন বলা হয়েছে যে 7 দিনের মধ্যে চার্জশিট, এতদিনের মধ্যে বিচার, এই বিষয়টা যেটা হলো যে চার্জশিট দিলেই যে তাকে দোষী সাব্যস্ত করা হয়ে গেল ঠিক তা না, কিন্তু যেহেতু তার স্বীকারোক্তি আছে সেই আলোকে আপনার এখানে ফার্দার তদন্তের আর ওরকম কোনো কিছু নেই, আনলেস তার স্বীকারোক্তি যদি কেউ ডিসপিউট না করে, যেটা এখানে এখনো করা হয়নি। এখন যেটা আপনারা বললেন যে জাস্টিস হারিড, জাস্টিস বারিড, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড, এবং আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা দেখি যে আদালতে মামলা চালানোর যেই জট, সেই কারণে যেরকম তনু হত্যা, সাগরণীর হত্যার কথা বলা হয়েছে, সেখানে তদন্তের দীর্ঘসূত্রতা এবং এইখানে দীর্ঘসূত্রতা নেই, সেটা একটা কারণ হচ্ছে যেটা এই স্বীকারোক্তি। অন্যদিকে আমার যদি ভুল না হয়ে থাকে, ইফ মাই মেমোরি সার্ভস মি কারেক্টলি, আমাদের আইনমন্ত্রী বলেছিলেন যে তদন্ত হয়ে গেছে, চার্জশিট হবে, কারণ যেহেতু স্বীকারোক্তি আছে, কিন্তু বিচার ব্যবস্থায় সরকারের এখানে হস্তক্ষেপ করার কোনো জায়গা নেই। ভিকটিম বা আসামি পক্ষ বলতে পারেন আদালতের কাছে যে দ্রুত বিচার কার্য সম্পন্ন করার জন্যে, শর্ট ডেট দেওয়ার জন্যে, যত দ্রুততার সাথে সম্ভব আইনি যে প্রসেসটা আছে সিআরপিসির অধীনে সেটা শেষ করার জন্যে, কিন্তু সেইটা আদালতের ব্যাপার, সেটা বিচারকের কাছে। বিচারক যেভাবে নিজে সন্তুষ্ট হবেন ওনার আদালত এবং এই মামলা পরিচালনা করার জন্যে, সেখানে এটা ওনার এখতিয়ার। এখানে আদালতে হস্তক্ষেপ করার সরকারের কোনো ইচ্ছাও নেই, সেরকম কোনো ইচ্ছা পোষণ করেনও নেই এবং সেটা করবেও না। ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, আরেকটা বিষয় জানতে চাইব। ধরেন হত্যা বা ধর্ষণের বিচার কতদিনে করতে হবে, কত দ্রুত করতে হবে, সব কিছুই তো আমরা নিশ্চয়ই জানি যে আইনের মধ্যেই বলা আছে, কিন্তু আইনে যেভাবে লেখা থাকে সেটা শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, বাকিগুলো ক্ষেত্রে দেখা যায় না কেন? না, ব্যাপারটা ঠিক সেরকম না। আমরা দেখেছি যে আইনি জটিলতা থাকে এবং আমাদের সিআরপিসির অধীনে অনেক অপশনস থাকে। যদি কোনো বিচার কার্যক্রমের কোথাও কোনো সন্দেহ থাকে, সেখানে অ্যাপ্লিকেশন করার জায়গা থাকে, সেটা নিয়ে উচ্চতর আদালতে যাওয়ার জায়গা থাকে। সেই ক্ষেত্রে বিচারিক কার্যক্রম অনেক সময় আমরা অনেকে বলে থাকি বাধাগ্রস্ত হয়, কিন্তু আসলে সেটা হচ্ছে যে বিচারিক একটা প্রক্রিয়ায়, যেরকম আপনি একটা অ্যাপ্লিকেশন দিলেন, সেটা নিয়ে আপনি সন্তুষ্ট না, সেটা নিয়ে আপনি উচ্চতর আদালতে যাবেন। ঠিক বিচার কার্যক্রম শুরু করার আগে তদন্তর যে জায়গাটা থাকে, সেই জায়গাটাতে পুলিশ রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত, বা পুলিশ রিপোর্ট যেটা দিবে, হয় ফাইনাল রিপোর্ট দিবে আর নয় চার্জশিট দিবে, সেই রিপোর্টটা দাখিল করার আগ পর্যন্ত তাদের যেই তদন্ত, সাক্ষী গ্রহণ, এইসব জায়গাতে অনেক সময় লেগে যায়। সেই জায়গাটা একটা আছে। কিন্তু অনেক সময় আমরা
অনুমান করতে পারি হয়তোবা এই বিচার কার্যক্রম ইচ্ছাকৃতভাবে বিলম্ব হচ্ছে, আবার অনেক সময় হয়তোবা বাস্তবিক কারণেই বিলম্ব হচ্ছে, তদন্ত করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কিছু ভিন্নতা দেখি। তবে আমরা এই যেটা বলতে চাই যে ইন রিসেন্ট পাস্ট এবং এখন আমরা যেটা দেখছি, যে আমরা জানি, আমরা বিশ্বাস করি আমাদের পুলিশ প্রশাসন যদি চায় ওনারা খুব দ্রুততার সাথে ওনাদের কাজ সম্পন্ন ওনারা করতে পারবেন। আমি একটু আবার সাইদ খান আপনার কাছে যেতে চাই, যে নিশ্চয়ই উনি বলছিলেন যে এক ধরনের ওয়েল উইশের কথা বলছিলেন যে আসলে সরকার নিশ্চয়ই চাইবে না এটার মধ্যে কোনো ধরনের হস্তক্ষেপ করার, সেটা আপনি পপুলিজম অ্যাক্ট বলেন বা যেভাবে আপনি এটাকে চিহ্নিত করেন কিনা। কিন্তু পাশাপাশি তো আমাদের সামনে এই উদাহরণগুলো তো আছে। আপনি যদি দিনাজপুরে ইয়াসমিনের হত্যার ঘটনা চিন্তা করেন, সেটাতে লিখেছে আমি খুঁজতে গিয়ে 9 বছর লেগেছে। শাজনীনের কথা যদি আপনি চিন্তা করেন, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যানের, সেখানে লেগেছে 18 বছর। এছাড়া তনু বিচার হত্যা 10 বছর এখন পর্যন্ত। এরপরে আসিয়ার হত্যার বিষয় এখন পর্যন্ত আপিলে আটকে আছে। খুব আলোচিত কিলার রসুখা 11 বছর, 1.5 যুগ ধরে আছে কিলার। সো এই ধরনের উদাহরণগুলো তো আছে। ফলে উচ্চ আদালতে গিয়েও তো নিশ্চয়ই কোন জটিলতা আসলে আটকা পড়ে বিষয়গুলোকে আমি জানতে চাইবো ব্যারিস্টারের কাছেও, তবে আপনার যদি মন্তব্যটা দেয়। আমি আসলে আমার তো বলতে হবে স্পেকুলেশন থেকে, কারণ আমি আইনের মানুষ না, আমি সাংবাদিকতা করি, সাংবাদিকতার জায়গা থেকে বলতে হবে। দেখুন, এটি কিন্তু এ দায় রাষ্ট্রের। এটাই ওই ইজাজ ভাই যেটি বললেন যে অনেক সময় হয়ে ওঠে না বা অনেক সময় পেরে ওঠে না, এটি আসলে কোনো যৌক্তিক ব্যাখ্যা বলে আমার কাছে মনে হয় না। তাহলে এটি যদি 3 দিনে পারা সম্ভব হয়, এই আইন শৃঙ্খলা বাহিনী, এই ইনভেস্টিগেশন এজেন্সিগুলোই তো করেছে। হ্যাঁ, এটিতে না হয় স্বীকারোক্তি আছে দেখে একটা অ্যাডভান্টেজ পাওয়া গেছে, একটা মাইলেজ পেয়েছে, কিন্তু এটি তো পেতে চাইতে হবে, বিচার ব্যবস্থাকে, বিচার বিভাগকে পেতে চাইতে হবে। দেখুন, আপনি যেই এক্সাম্পলগুলো বললেন, এগুলো কি চেয়েছে রাষ্ট্র যে এগুলোর বিচার হোক? এখনও কি চায় সাগররুনি হত্যাকাণ্ডের বিচার হোক? এখনও কি তনু হত্যার বিচার রাষ্ট্র চায় কিনা? রাষ্ট্রকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। যদিও এগুলো মানে বিচারাধীন বিষয়, এগুলো নিয়ে মন্তব্য করা না করাই শ্রেয়। তারপরেও একজন নাগরিক হিসেবে আমি বলবো, রাষ্ট্র চাইলে অবশ্যই পারে। আমরা যেমন এই শিশু রামিসা হত্যাকাণ্ডে আমরা যেমন রাষ্ট্রকে সাধুবাদ জানাচ্ছি, বিচার বিভাগকে সাধুবাদ জানাচ্ছি, একই সঙ্গে কিন্তু ওই যে পেছনের ঘটনাগুলো, যে এক্সাম্পলগুলো আপনি তুললেন, এগুলো কিন্তু আমাদেরকে আহত করে এবং বিচার ব্যবস্থা বা বিচার বিভাগের প্রতি আমাদের কিন্তু আগ্রহ কমিয়ে ফেলে, আস্থা কমিয়ে ফেলে। সেটিও কিন্তু রাষ্ট্রই করেছে, এটি তো জনগণ করেনি, আমি আপনি করিনি, ব্যারিস্টার ইজাজ কবিরও করেনি। সুতরাং এই প্রশ্নের জবাবও রাষ্ট্রের দেওয়া উচিত। রামিসা হত্যাকাণ্ডের ন্যায় বিচার, আমি বলবো ন্যায় বিচার, বিচার না, আমি চাইবো ন্যায় বিচার। রামিসা হত্যাকাণ্ডের ন্যায় বিচার যেমনি আমরা দ্রুত সময় প্রত্যাশা করি, তেমনি শুধুমাত্র হত্যাকাণ্ড কেন, হাজার হাজার লাখ লাখ মামলা, গত রিজিমে বিএনপি নেতাকর্মীদের সামনে লাখ লাখ মামলা আছে, নেতাকর্মীদের বিরুদ্ধে অজস্র মামলা আছে, এর মধ্যে মিথ্যা মামলা আছে, হ্যাঁ, বা মিথ্যা অভিযোগের মামলা, মামলা তো আর মিথ্যা হয় না, মিথ্যা অভিযোগে মামলা আছে। সেগুলো যদি রাষ্ট্র চায়, আমি মনে করি যে রাষ্ট্র দ্রুত সমাধান করতে পারে। আরেকটি জিনিস আমার কাছে যেটি মনে হয়, সেটি হচ্ছে যে আমাদের আইনের একটি দুর্বলতা আছে। আমাদের আইনগুলো হচ্ছে জনগণকে শাসন করার জন্য। এটি ইজাজ ভাই অবশ্যই স্বীকার করবেন। আমাদের আইন করা হয়েছে জনগণকে শাসন করার জন্য, আসলে আইন হওয়া উচিত ছিল জনগণকে সেবা দেওয়ার জন্য। এই সেবার মানসিকতা তো আমাদের বিচার বিভাগ বা ল এনফোর্সমেন্ট এজেন্সির নেই, যেই কারণেই এরকম বছরের পর বছর, কোনোটা 1.5 যুগ, কোনোটা 10 বছর, সাগররুনি হত্যাকাণ্ডের আর কত বিলম্ব হবে আমরা জানি না। জি, আমি যদি একটু আলম ভাইয়ের কাছে জানতে চাইবো নিশ্চয়ই। জি, ধরেন আমি এটা ঘাটতে গিয়ে দেখলাম 8ই মার্চ সম্ভবত, সেটা হচ্ছে পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে যে ধর্ষণের মামলা বেড়েছে 28-27%, অর্থাৎ অভিযোগ যাচ্ছে বা মামলাগুলো হচ্ছে। আবার একই সঙ্গে 2025 সালে আরেকটি প্রতিবেদন দেখলাম যে পিআইবি বেশ কিছু মামলা, প্রায় 11 কি 12 হাজারের মতো মামলা তদন্ত করতে গিয়েছে। সে তদন্ত করতে গিয়ে তারা দেখছেন ধর্ষণের মামলাগুলো তো স্পর্শকাতর, এর মধ্যে তারা দেখতে পাচ্ছেন যে 70% মামলা ভুয়া এবং 30% মামলা প্রমাণ করা সম্ভব হয়নি। ফলে এই বিষয়টাকে আসলে যতটা স্পর্শকাতরভাবে দেখা উচিত বা তদন্তকারের ক্ষেত্রে, ততটা আসলে কি আপনি কার্যক্ষেত্রে গিয়ে দেখেন কিনা? এটা তো পুলিশের একটা রিফ্লেকশন আমরা এখানে দেখলাম, তারা কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। বাংলাদেশে তো ভুয়া মামলা, ফেক মামলা, ঘোষ্ট মামলা, এটা তো কালচার তো আমাদের অনেক সমৃদ্ধ কালচার, তাই না?
এটা পলিটিক্যাল রিজনে, পলিটিক্যাল কারণে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি, এবং এই সমস্ত শব্দ আপনার লেক্সিকনগুলো যুক্ত হচ্ছে। ঘোষ মামলা, আমি জানি না উন্নত দেশগুলোতে এরকম হয় কিনা, বেনামে মামলা, ধর্ষণের মামলা। এখন প্রশ্নটা যেখানে হচ্ছে যে অভিযোগ যখন আসছে, যা মানে অ্যালিগেশন ইজ নট অনলি দ্য ফাইনাল থিংস, এটাকে আপনাকে এক্সজস্ট করতে হবে, এটা ইনভেস্টিগেট করে সত্য মিথ্যা যাচাই করে আমাদেরকে একটা সিদ্ধান্তে উপনীত হতে হবে। এই জন্য আমি মনে করি যে পুলিশের একটা এফিসিয়েন্সি, তাদের রিসোর্স এবং মামলার প্রক্রিয়ার ধরন এবং তার বিস্তৃতি যদি দেখেন, সেখানে একটা এফিসিয়েন্সির একটা ঘাটতি আছে, উইলনেসেরও একটা সংকট আছে, টেকনিক্যাল এফিসিয়েন্সিরও একটি সংকট আছে। কিন্তু এই সংকট নিয়ে তো আমরা দীর্ঘদিন বসে থাকতে পারি না। আমরা তো চাই যে প্রত্যেকটা অন্যায্যতা, ইনজাস্টিস, প্রত্যেকটা অপরাধের ন্যায্য বিচার হোক, এবং অ্যাটলিস্ট এত গ্রেভ একটা ক্রিমিনাল সোসাইটি আমাদের ডেভেলপ করলো, আমরা যদি কিছু উদাহরণও তৈরি করতে না পারি, সেটাও তো হবে আমাদের জন্য বড় ব্যর্থতার একটা জায়গা। সুতরাং রামিসার কেসটা এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা নতুন দিগন্ত উন্মোচন করছে, যে স্টেট পার্টির একটা স্ট্রং উইলনেস আমরা প্রথমবারের মতো দেখছি, হুইচ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কারণ আপনি বিগত 50 বছরের হিস্ট্রি যদি ক্রিটিক্যালি দেখেন, তাহলে দেখবেন যে জুডিশিয়াল প্রসেসের ভিতরে পাবলিক কিন্তু টোটালটাই বিচ্ছিন্ন এবং একটা আইসোলেশনের ভিতরে থাকে। একটা গ্রামের আপনি ধরেন সার্টিফিকেট মামলা একজন কৃষক যে পরিমাণ জেল খাটে, আমাদের বিত্তশালীরা তো সে পরিমাণ অর্থ ডিপালকেশন, পাচার, হাবিজাবির জন্য সে পরিস্থিতির মুখোমুখি হয় না। সুতরাং ল ইজ নট ইকুয়ালি ওয়ার্ক, এটা হলো বাস্তবতা। আইন সমভাবে কাজ করে না এখানে। রাষ্ট্রের উচিত হবে, নতুন সরকার এসছে, নতুন সরকারের কাছে আমাদের ওষুধ হবে, জাস্ট গিভ এ ভেরি সিম্পল কমফোর্ট, মানুষের একটা কমফোর্ট দেন, একটা ট্রাস্ট দেন যে হ্যাঁ হয়, সম্ভব, পসিবল। আপনি ভিকটিম হলে ইউ উইল দ্য স্টেট অন বিসাইড অন ইউ, একটা প্রোটেকশন আপনি পাবেন। এই সেন্সটা দরকার। জি, আমি কোঅর্ডিনেশনটা খুব দরকার। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আসলে ব্যারিস্টার এজাজের কাছে যেটা জানতে চাইবো, ধরেন ইয়াসমিন, সাজনিন, তনু, আসিয়া, বিভিন্ন মানে উদাহরণগুলো আমরা সামনে আনছিলাম। আমরা কি ধরেন এই উদাহরণগুলোকেই সামনে নিয়ে বসে থাকবো, নাকি এই যে এই একটা ঘটনা আসলো, রামিসার ঘটনা আসলো, কিংবা নোয়াখালীর ঘটনা, যেটা তড়িৎ বিচার এবং বিচারের কার্যকর, সেটার আবার উদাহরণ ধরে তৃপ্তির ঢেকুর তুলবো? কারণ এটাও জানতে চাইব, রাইট, মাগুরার ঘটনা, যে আমাকে এগুলোতে তৃপ্তির ঢেকুর তুলবো, উচ্চ আদালতের ঠিক কোন জায়গাতে গিয়ে আসলে বিলম্বটা হয়, সেটাও একটু নিশ্চয়ই ব্যাখ্যা শুনবো আপনার কাছ থেকে। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির, আপনার কাছে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, আসলে উচ্চ আদালতে গিয়ে রায় কার্যকরের ক্ষেত্রে আসলে কোন জায়গাটায় বিলম্ব হয়, যেটা নিয়ে এতই প্রশ্ন ওঠে। যে আসলে উচ্চ আদালতে রায় কার্যকর করা হয় না, উচ্চ আদালতে ডিটারমিন করা হয় যে নিম্ন আদালতে যে রায় দেওয়া হয়েছে সেটা আইনগতভাবে এবং ফ্যাকচুয়ালি কারেক্ট আছে কিনা, এবং সেইটা যখন উচ্চ আদালতে বা অ্যাপিলেট ডিভিশনে গিয়ে কনফার্ম হয়, সে রায় কার্যকর করে নিম্ন আদালতে। এখন একটু আগে আমার সহ-আলোচক সাইদ খান ভাই যে কথাটা বলেছিলেন, যে আইনটা মনে হচ্ছে যে দমন করার জন্যে, সেবা দেওয়ার জন্য না, আমি একমত আবার দ্বিমত পোষণ করছি এই বলে যে অপরাধীদের জন্যে ফৌজদারি আইনটা দমন করার জন্যই কাজ করবে এবং ভিকটিমদের জন্য সেবা দানের জন্যই কাজ করবে। কিন্তু আইনের কিছু প্রক্রিয়াগত ব্যাপার আছে, আর বিচারক সেই জায়গাটাই দেখবেন যে সেটা ইনভেস্টিগেশন সঠিক হয়েছে কিনা, সাক্ষী প্রমাণ দিয়ে কি প্রমাণিত হচ্ছে, এবং ফৌজদারি আইনে বিয়ন্ড রিজনেবল ডাউট অপরাধটা প্রমাণিত হবে। এছাড়া এটাই হচ্ছে প্রকৃত প্রক্রিয়া। এখন এই জায়গাটাতে একজন নিম্ন আদালতের বিচারক সাক্ষী প্রমাণ গ্রহণ করে কাগজ, এভিডেন্স সব কিছু দেখে বিচার তার রায় দেওয়া আগ পর্যন্ত আমাদের সিআরপিসি অনুযায়ী বিভিন্ন যেই উপায় আছে, আসামিকে সুযোগ দেওয়ার, ভিকটিমকে সুযোগ দেওয়ার, তারা সেই আইনগত প্রক্রিয়ার যখন আশ্রয়টা নেয় এবং উচ্চ আদালতের দ্বারস্থ হয়, সেখান থেকে আমাদের যেই মামলার জট আছে উচ্চ আদালতে, সেখান থেকে কিছু ওই
বিষয়ে শুনানি করে আদেশ নিম্ন আদালতে আসতে আসতে কিছু সময় লেগে যায়। এটা একটা আমাদের বাস্তবিক সমস্যা, যেটা আমাদেরকে সমাধান করতে হবে। অতীতেও ছিল, তবে এখন তুলনামূলকভাবে উচ্চ আদালতে বিচার কাজ সম্পন্ন বা অ্যাপ্লিকেশনস যেগুলো বলে থাকি, এগুলার যত দ্রুততার সাথে সম্ভব চেষ্টা করা হচ্ছে এবং অতীতের চাইতে এখন বেশ ভালো অবস্থার দিকে যাচ্ছে, যা একজন আইনজীবী হিসাবে বলতে পারি। অন্যদিকে আপনার তদন্তের বেলায় যেগুলো আমাদের পুলিশ ইনভেস্টিগেশনের মধ্যে থাকে, ইনভেস্টিগেশন বিভিন্ন ক্রাইম বিভিন্ন ইনস্টিটিউশনস করে, কিছু পুলিশ থানার অধীনে হয়, কিছু ডিবির অধীনে হয়, সিআইডির অধীনে হয়, পিবিআইয়ের অধীনে হয়। তো সেই সব জায়গার ক্ষেত্রে তদন্তের ব্যাপারটাই আসলে এটা বলা মুশকিল যে তদন্ত কতদিনে শেষ করতে পারবে। তবে অতীতের আমরা যা দেখেছি এবং বর্তমানে যা দেখছি, যে আমার নতুন সরকার, আমাদের প্রধানমন্ত্রী একদম স্ট্রেট বলে দিয়েছেন যে পুলিশ কোনো দলীয় ইয়ের হয়ে কাজ করবে না, পুলিশ আইন অনুযায়ী কাজ করবে, এটা ওনার স্পষ্ট বার্তা এখানে। তো সেই জায়গাটা থেকে আমরা আশা করছি যে ভবিষ্যতে এটার স্তরে স্তরে উন্নতি ঘটবে এবং আমাদের পুলিশ প্রশাসনের যারা তদন্ত করেন তারা আরও পেশাদারিত্বের সাথে কাজ করবেন, তারা জনগণ বান্ধব হবেন এবং হয়রানিমূলক মামলা আমাদের জনগণের মধ্যে বা আমাদের মধ্যে যেই একটা আছে, প্রবণতা আছে, এইটা সফল হবেন না তারা ফলস মামলা করতে গিয়ে, এবং সার্বিকভাবে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে চলে এবং যারা ফলস মামলা করে তাদের যেন প্রবণতাটা কমে। এই সার্বিকভাবে যদি এগিয়ে যায়, আমার মনে হয় যে এই জিনিসগুলির আমরা সঠিক প্রক্রিয়া দেখব, সঠিক বিচার দেখব, ন্যায় বিচার দেখব এবং একই সাথে এই অপরাধ করার যে প্রবণতা, যেটা আমি মনে করি যে আইনের প্রয়োগের ফাঁকফোকর আছে বা ধরে নেওয়া হয় যে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে পারবে, সেই জায়গাটা যদি সেই ধারণাটা যদি কমিয়ে আনা যায়, যেরকম একটা এক্সাম্পল আমরা বলতে পারি যে আমাদের এখন ট্রাফিক আইনে এআই ইনস্টল করার পরে এখন কিন্তু আমরা ফাঁকা রাস্তাতেও লাল সিগন্যালে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। সো এটাই প্রমাণ করে যে আইনের প্রয়োগ যদি থাকে তো অপরাধ করার প্রবণতা বা খামখেয়ালি হয়ে থাকার যেই প্রবণতাটা সেটা কিন্তু কমে আসে। এবং এটা অবশ্যই আমাদের এই ফৌজদারি অপরাধ বলেন, এইখানে এই আইনি সংস্থার আপনার কার্যকারিতা, তাদের তৎপরতা এবং আইনের প্রয়োগ সব কিছু মিলিয়ে যদি একসাথে সব চলতে পারে, তাহলে আস্তে আস্তে স্তরে স্তরে আমরা এটার উন্নতি দেখতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ সৈয়দ এজাজ কবির। আসলে আমিও সেটা বোঝাতে চেয়েছিলাম, আমি মনে হয় প্রশ্নটাকে আমরা ঠিকমতো বোঝাতে পারিনি যে উচ্চ আদালত তো আসলে বিচারিক আদালত কিভাবে বিচারটা করেছে সেই প্রক্রিয়াটাই দেখে, কিন্তু সবসময় আমরা যে বক্তব্যটা পাই, যে অভিযোগটা পাই যে অ্যাপেলেট ডিভিশনে গিয়ে বেঞ্চ সংকট নাকি এই সংকট, সেই কারণে গিয়ে সেটা আস্তে আস্তে ডিলে হয়েছে, সেই বিষয়টা অবশ্য আপনি পরিষ্কার করেছেন যে এখন সেই বিষয়গুলোতে অনেকটাই কমে এসছে। আমি বরং সাইদ খানের কাছ থেকেও শুনতে চাইবো যে ধরেন আমাদের মিডিয়ারও তো একটা ভূমিকা আছে, যে ধরেন সিস্টেম ক্রাইসিসে গিয়ে দেখি আমাদের প্রচার মাধ্যম বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা বলেন বা রাজনৈতিক ব্যবস্থা বলেন, আমরা যে ধাঁচে নারীদেরকে আটকে রাখি, ফলে একই সঙ্গে যদি আপনি স্মার্টফোন বলেন, ধর্মীয় বয়ান বলেন, সেই জায়গা থেকে তো নানান ধরনের প্রশ্ন সবসময় উঠতে থাকে। ফলে এই জায়গা থেকে বেরিয়ে আসবো কি করে, সেটা ছোট্ট করে জেনে আমি আসলে প্রসঙ্গটা চেঞ্জ করতে চাই। জি, এখান থেকে বেরিয়ে আসতে হলে আসলে আমাদের শিক্ষা, যেটি বললেন যে মোটা দাগে আমাদের শিক্ষা এবং আমাদের যে শিক্ষা পদ্ধতি এবং ব্যবস্থা এবং আমাদের যে সামাজিক যে সিস্টেম, সেই সিস্টেমটাকে আসলে চেঞ্জ করতে হবে। দেখুন, আমাদের রাজনীতির অবক্ষয়ের কারণে, রাজনীতিকদের চারিত্রিক অবক্ষয়ের কারণে সমাজের কিন্তু সবটা জায়গায় স্খলন হয়েছে। আজকে যে কথাটি বললেন না, যে আমাদের সোশ্যাল মিডিয়া বলেন বা বিভিন্ন গ্যাজেট নির্ভর যে একটা সার্কেল তৈরি হচ্ছে, এটি কিন্তু আমাদের ওই আইনের শাসন বা ন্যায় বিচার বা সামাজিক শৃঙ্খলা বোধ,
আইনের প্রতি শ্রদ্ধাবোধ, এগুলো না থাকবার কারণে এগুলো একটি রাষ্ট্রে যখন ডেমোক্রেসি থাকে না, তখন আসলে ডেমোক্রেসি হচ্ছে একটি রাষ্ট্রের টোটাল স্ট্রাকচার। এর স্ট্রাকচারের উপরে দাঁড়ায় বিভিন্ন ইনস্ট্রুমেন্টস, দাঁড়ায় বিভিন্ন ইনস্টিটিউশন দাঁড়ায়। সেই ইনস্টিটিউশনগুলো ধীরে ধীরে ফল ডাউন করে। তার ফলশ্রুতিতেই আজকে আপনি দেখেন শিশু রামিসা, যে রামিসা আসলে সবার আদরের থাকবার কথা। হ্যাঁ, শিশুদেরকে তো আমরা সবাই স্নেহ করি না, শিশুদের দেখলে সবাই একটু আদর করতে চাই, কারণ শিশুদেরকে আমরা একটু ভিন্ন দৃষ্টিতে দেখি। সেই জায়গা থেকে আমরা এই যে কুদৃষ্টিতে দেখা যায় শিশুদেরকে, এটা হচ্ছে কি, ইজাজ ভাই একটি কথা বললেন না, যে আইনের সঠিক প্রয়োগ না থাকবার কারণে কিন্তু এই যে অপরাধ করলে কিছু হয় না, এই যে একটা মানসিকতা যে আমি খুন করলাম কিছুই হবে না, আদালতের বারান্দায় 30 বছর গড়াবে, তারপরে আমি তো একদিন মরেই যাব, ও মামলার রায় হবে আমি আমার মৃত্যুর পর। সুতরাং রাষ্ট্রকে আসলে প্রাতিষ্ঠানিকভাবে দাঁড়াইতে হবে। যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলা হয়েছে, বিশেষ করে বিচার ব্যবস্থা, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী, এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে রাজনীতিকরণ, দলীয় লেজুরবৃত্তি, এবং বিচার বিভাগে যে দলীয় লেজুরবৃত্তি তৈরি হয়েছিল, এবং আমাদের যে ব্যুরোক্রেসি, আমাদের যে আমলাতন্ত্রের মধ্যেও কিন্তু দলীয়করণ করা হয়েছিল, এর প্রভাবে না টোটাল সমাজটা ভেঙে গেছে। আমাদের এই ভেঙে যাওয়ার সমাজ যদি আমরা গঠন করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় কি, শিশুর রামিসারা আমাদের কাছে নিরাপদ থাকবে, এবং আমরা আমাদের সোসাইটিতে এখন যে যে জায়গাগুলো কিশোর গ্যাং সহ যে যে জায়গাগুলোতে আমাদের পচন ধরেছে, সেই জায়গাগুলোও ঘুরে দাঁড়াবে। যে আপনি যদি কৃষক গ্যাংয়ের প্রশ্নগুলো যখন তুললেনি, তখন আমরা বরং একটু দেখে আসি যে ধরেন মোহাম্মদপুরের এই কিশোর গ্যাং বলুন বা মোহাম্মদপুরের যে বিভিন্ন এলাকা দখল নিয়ে বলুন, সেখানকার বিষয় নিয়ে আমাদের প্রতিবেদন করেছেন। তিনি বেশ কয়েকজনের সাথে কথা বলেছেন। সেই কথাগুলো যারা যারা ছিলেন সেখানকার কৃষক গ্যাংয়ের সদস্য থেকে শুরু করে পুলিশ, তারা কি বলেছেন একটু শুনি। যারা সবচেয়ে বড় নাম করো তারা হইলো ক্লিয়ার বাদল, এরা হইলো মেন। উনি আগে চেয়ারম্যান ছিল, ওনার এক নামে ছিলেন যে চেয়ারম্যান বাদল, কিশোর গ্যাং চেয়ারম্যান। উনি কিশোর গ্যাংতে লাগে, চাঁদাবাজদের সন্ত্রাসদের লাগে, উনি সবকিছুর মেন, উনি হইলো মেন। উনি সবকিছু ওনার মাধ্যমে চলে, উনি যেটা বলে ওটাই হয়। যত গ্রুপ আছে সব ওনার কাছে জিম্মি, উনি এই গ্রুপগুলো পালে। এখানে এখন 2টা দল হয়েছে, একটা হইলো পাপ্পুর গ্রুপ আর একটা হইলো সোহেল গ্রুপ, গিরাজ সোহেল। আচ্ছা, এই জায়গাটাকে কেন্দ্র করে টাকা তোলার অভিযোগ আছে। এটা আপনারা অবশ্যই আমার কাছে কোনো তথ্য নেই, তবে আপনারা অবশ্যই এটা যাচাই করবেন, করে যদি সঠিক তথ্য পান, কেউ যদি করে, আমরা এটা নিয়ে কোনো ইয়ে নাই, আমরা এটা নিয়ে জানি না। তবে আমরা চেষ্টা করি অভিযান যেন রাস্তা ক্লিয়ার থাকে, সেই চেষ্টাটা করি আমরা। কিশোর গ্যাং ছিনতাইকারী না, কিশোর গ্যাং হইলো যে অস্ত্র, এক একজন এক এক অস্ত্র। এই যে শীর্ষ সন্ত্রাসী মাফিয়া বা এলাকার যে লোকাল চান্দাবাজ আছে, বিভিন্ন মানে ছাতার আশ্রয়ে যারা আছে, তো এরা তো এইসব কিশোর গ্যাং নিজেরা তৈরি করে। যারাই দেখবেন নাম বড় বড় নাম আলোচনা আসে, প্রত্যেকের অধীনে এরকম 2-3টা কিশোর গ্যাং থাকে। তারা এইসব কিশোর গ্যাংকে পয়সা দেয় এইসব কাজ করার জন্য। কোনো কিশোর গ্যাং নিজে থেকে কোথাও গিয়ে চাঁদাবাজি করে না, নিজে থেকে কোথাও গিয়ে ওই আধিপত্য বিস্তার করতে যায় না, তাদের পাঠানো হয়। তাদের শুধু যে শীর্ষ সন্ত্রাসী তারাই যে পাঠায় তাও না, বহু ভালো ভালো লোক পাঠায়, যাদের উচিত ছিল আইন শৃঙ্খলা রক্ষা করা। তাদের পদবি, এরপরে তাদের চেয়ার ক্ষমতা দিয়ে উচিত ছিল এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করা, তারা আরো নষ্ট করে। রবিউল আলম কি বলবেন? আমি একটু এখানে বলতে চাই, আই এম ফ্রম মোহাম্মদপুর। আমি মোহাম্মদপুরে 30 বছর বসবাস করি। সম্প্রতি মিডিয়াতে জিনিসটা হাইলি ফোকাসড। প্রথম আলো একটা ডিটেল রিপোর্ট করলো। আমি আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ যদি একটু অ্যালাউ করেন, 2-1টা পয়েন্ট আমি একটু বলতে চাই। ছোট করে, মোহাম্মদপুর ফর দ্য জিওগ্রাফিক্যাল অ্যান্ড পলিটিক্যাল রিজন একটু ডিফারেন্ট একটা প্লট ঢাকা শহরে। মোহাম্মদপুর স্টিল নাও ডেভেলপিং, এবং যেখানে পার্মানেন্ট সেটেলমেন্ট গড়ে ওঠে নাই, আপনি লক্ষ্য করবেন সেখানে অপরাধ প্রবণতাটা অনেক বেশি। আপনি যদি মোহাম্মদপুরের জিওগ্রাফিক্যাল পকেটটা দেখেন, লাইক সোসাইটি যদি আপনি খেয়াল করেন, সোসাইটিতে কিন্তু অফেন্স খুবই কম। কারণ কি? কারণ এখানে কমিটি এবং সোশ্যাল নেটওয়ার্কটা অনেক স্ট্রং। আপনি যদি ঢাকা উদ্যান যান, চন্দ্রিমাতে যান, বসিলাতে যান, ইভেন নবোদয় আমার যে হ্যাবিটেট, সেই জায়গাটাতে প্রবণতাটা অনেক বেশি। কারণ স্টিল নাও ইট ইজ ডেভেলপিং, এবং এখানে মাইগ্রেটেড লোকের সংখ্যা হচ্ছে গিয়ে হিউজ মাইগ্রেশনস। 3টা মেজর গ্রুপস এখানে থাকে, একটা হচ্ছে ময়মনসিংহ, একটা বরিশাল, একটা ভোলা। দে আর ডোমিনেটিং দ্য এন্টায়ার সেক্টর। এবং এদের যে রিপোর্টে আমরা যেটা দেখলাম, এদের কিন্তু সুতো অন্য জায়গায়। আমি শোতে অনলাইনে মানে অন স্ক্রিন এটা টাফ হবে বলার জন্য, কিন্তু দেখা যায় যে আমি যখন পার্সোনালি তাদের সঙ্গে 2-1 জনের সঙ্গে কথা বলে দেখি
যে উমুক চালায় তুমুক চালায়, ধানমন্ডি থেকে চালায়, বনানী থেকে চালায়, ফলে একটা স্ট্রং নেক্সাস। এবং এখানে যেহেতু ভোলাটাইল একটা গ্রুপ এসে আশ্রয় নেয়, এরা কিন্তু অনেক সময় সিজনাল টাইপের আর কি, ধরেন 6 মাস থাকলো, কিছু অফেন্স করলো, কিছু টাকা পয়সা ইনকাম করলো, আবার চলে গেল। এই নেক্সাসের ব্যাকএন্ডে যেটা আছে সেটা হচ্ছে পলিটিক্যাল একটা সাপোর্ট আছে। উইদাউট পলিটিক্স দে ক্যানট মুভ এনিহোয়ার। কারো বাবারও ক্ষমতা নেই এক ধাপ নড়ার ওখানে। এবং সাবেক শক্তিশালী সরকারের একটা অংশ, আমি জানি না এটা মাইগ্রেশন হয়ে এখন যাচ্ছে কিনা, এবং এভরি স্পেস পাবলিক স্পেস ইজ রেন্টেড ইন মোহাম্মদপুর। আপনি একটা যে ছোট বিধবা একটা মহিলা 4 কেজি কাঁচামরিচ নিয়ে বসছে, তাকেও একটা পে করতে হয়। সারপ্রাইজিং ব্যাপার। রেন্ট ছাড়া কোনো পাবলিক স্পেস আপনি রেন্ট সিকিং, আমি এটাকে বলি রেন্ট সিকিং ইকোনমি। ফলে বাড়ি হচ্ছে, একটা বিল্ডিং উঠছে, সেখানে গিয়ে ভাড়া চাঁদা তোলা, তারপরে ধরেন একটা ছোট মাইক্রো বিজনেস, সেখানে গিয়ে চাঁদা তোলা। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে প্রচুর পকেট ছোট ছোট আপনার, এটা স্লাম এরিয়া বলেন, বস্তির মতো আছে, যেগুলো একটা বড় ধরনের নেক্সাসের একটা অংশ। আমি বস্তিবাসীদেরকে খুব অন্যভাবে নেগেটিভ ইয়েতে আমি তাদেরকে দেখতে চাচ্ছি না, কিন্তু সামহাও দে আর ম্যানেজ বাই সাম গ্রুপস। ওকে, সেই ঘটনাটা ঘটে। এবং সোশ্যাল ভ্যালুটা সাংঘাতিকভাবে পড়ে গেছে। রাত 2টোর সময় আমার কাছে ফোন আসে, যখন কোনো অফেন্স টিভিতে যায়, আমার মা ফোন করে বলে, তোরা নিরাপদে আসিস তো? মানে এনটিআর মোহাম্মদপুর যেভাবে ব্র্যান্ডিং হচ্ছে ক্রিমিনোলজির দিক থেকে, এখানে ডিসেন্ট লাইফ লিভ করাটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। ছোটোখাটো বাচ্চাকে নিয়ে মুভ করাটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে, আমি চেক করলাম কয়েকদিন আগে, আমি নিয়মিত প্রথম আলোতে লিখি, তাদেরকে বললাম, তারা বলে যে অনেককে আমাকে বললো যে ডাটাবেস নাকি পাচ্ছে না, আগেকার ডাটাবেস নাকি রেজিম চেঞ্জের পরে। এটা তো হতে পারে না। সুতরাং উই নিড টু ফাইন্ড আউট ভেরি স্ট্রংলি যে ক্রিমিনাল গ্রুপগুলোকে আইডেন্টিফাই করা, এবং এটা রাষ্ট্রেরই দায়িত্ব। নির্লিপ্ত হতে পারে না রাষ্ট্র। রাষ্ট্রের কাজ হচ্ছে জনগণের একটা স্থিতিশীল স্বাভাবিক জীবনের নিশ্চয়তাটা দিতে হবে রাষ্ট্র। 1 কিলোমিটার পাকা রাস্তা করার দরকার নেই, আপনি কমফোর্ট দেন। আই জাস্ট ওয়ান্ট টু জাস্ট কমফোর্ট। আপনি কমফোর্ট চাচ্ছেন। আমরা তো এই ডাটাও তো জানি যে রাজধানীতে কি পরিমাণ কিশোর গ্যাং দাপিয়ে বেড়ায়। বলা হয় যে 100-120 এরকম। আপনি মোহাম্মদপুরের বাসিন্দা, সেখানকার সংখ্যা পাই যে 16টির মতো সক্রিয় আছে। কেন আসলে কিশোরদেরকে ব্যবহার করা হয় আসলে এই কাজগুলোতে? জি, আমি ভাই যেটা বললেন সেটা রিপিট করতে চাই না, এটাই সঠিক। আমি শুধুমাত্র পুলিশ কর্মকর্তার বক্তব্য ধরেই আগাতে চাই। পুলিশ কর্মকর্তা কিন্তু সঠিকই বলেছেন। এই যে কিশোর গ্যাং না, এরা কিন্তু অপরাধী না, এদেরকে অপরাধী তৈরি করা হয়, তারা টুলস হিসেবে ব্যবহৃত হয়। এবং এরা জানে না যে এরা কি অপরাধটা করছে, এরা জাস্ট বড় ভাই বলেছে বা লিডার বলেছে তাই করছে। এদের মধ্যে কিন্তু ওই হিতাহিত জ্ঞান নেই যে তারা এটি ভালো করছে বা খারাপ করছে। আর এই ধরনের অপরাধ কিন্তু ক্ষমতার বলয়বৃত্তে সবসময় বেড়ে ওঠে। এবং এই অপরাধীরা আপনি দেখবেন আজকে থেকে 5 বছর আগে যারা অপরাধী ছিল, তারাই কিন্তু এখনও সেই একই কাজটা তারাই করছে। শুধুমাত্র এখানে নিয়ন্ত্রক চেঞ্জ হয়েছে। এবং নিয়ন্ত্রণ তো আর আপনি আমি করি না, সাধারণ মানুষও করে না, বা মোহাম্মদপুরে যারা স্থায়ীভাবে থাকে তারাও করে না, সাধারণ বাসিন্দারাও করে না। এই নিয়ন্ত্রণ সবসময় রাজনীতিকদের হাতে। আমি বললাম না যে রাজনীতিতে যদি পচন ধরে, মাথায় যদি পচন ধরে, আপনি মানে চিকিৎসা করবেন কোথায়, ট্রিটমেন্টটা দিবেন কোথায়? দেখুন, বিগত রিজিমকে আমরা অনেকের সমালোচনা করি, অনেক ধরনের সমালোচনা আছেও, অনেক অপরাধকে তারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে, কিন্তু আমরা 24 আমাদেরকে বার্তা দিয়েছে চেঞ্জের। আমরা কিন্তু চেঞ্জ হয়নি, আমাদের মানসিকতায় চেঞ্জ আসেনি। আমরা জাস্ট চেঞ্জ করেছি কি যে ওর ক্ষমতা ছিল, এবার আমার পালা। এই যে মানে ক্ষমতা দখলের একটা পরিবর্তন বা চেহারার পরিবর্তন হয়েছে, মানসিকতার পরিবর্তন হয়নি। মোহাম্মদপুরকে আজকে টেরর জোন নতুন করে হয়েছে, এর আগে তো অনেক শীর্ষ সন্ত্রাসীর নাম শোনা গেছে, মাঝখানে কিছুদিন একজন সেনা প্রধানের ভাইয়ের নাম শোনা গেছে, এরপরে একজন কমিশনারের নাম শোনা গেছে, তিনি নাকি একজন মন্ত্রীর জামাই ছিলেন, মেয়ের জামাই। এখন কার জামাই শাসন করছে? তারা তো পালিয়ে গেছে। এখন তাইলে এই কিশোর গ্যাংদের কারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে? নিশ্চয়ই তারা অনেক বেশি ক্ষমতাসীন না হলে তারা কি করে এই নির্ভয়ে এইভাবে? পুলিশ কর্মকর্তা বললেন কি, দেখছেন না যে নিয়মিত আমরা টহল দিচ্ছি, অভিযান চালাচ্ছি। তা অভিযান চালাচ্ছে মানে অপরাধ হচ্ছে, অপরাধ না হলে তো আর অভিযান চালানোর দরকার নেই। এখন যারা করছে তারা নিশ্চয়ই এখনকার যারা ক্ষমতাসীন আছে তাদের নাম ব্যবহার করছে, অথবা তাদের আশ্রয় প্রশ্রয়ে আছে। এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব ভাই বললেন না রাষ্ট্রের, আমি বলছি রাষ্ট্রের চেয়েও যারা এখন ক্ষমতাসীন রাজনৈতিক দলের দাবি করেন, হ্যাঁ, তাদেরকেই এটা খুঁজে বের করতে হবে, তাদের ভাবমূর্তি রক্ষা করবার জন্য। না হয় কিন্তু হাসিনা দিল্লি পালিয়েছে না, আমাদের অনেকের কিন্তু দিল্লি নেই।
রবিউল আমি আলম। একটা সেকেন্ড শুধু বলতে একটা চাই, second। এটা একটা রিমোট কন্ট্রোল আছে, মানে সবাই পালিয়ে টালিয়ে চলে গেছে, মানে যে ধরেন একদম কেটে গেছে জিনিসটা, এরকম না। একটা রিমোট কন্ট্রোলিং আছে, অনেক দূরবর্তী একটা, যেহেতু টেকনোলজির কারণে এটা মানে অপরাধের ইজারা দেয়া, হ্যাঁ, মানে outsourcing একজন করা, ইজারা অপরাধকে আউটসোর্সিং করা। আউটসোর্সিং সেটাই হচ্ছে, এটাকে বাণিজ্য। সেকেন্ড পয়েন্ট হচ্ছে শুধু রাষ্ট্র আর পুলিশের কাজ না জিনিসটা। আপনি যদি লেনগুলো ধরে ধরে কমিউনিটিগুলোকে ডেভেলপ করেন, মাদ্রাসা মসজিদ বেস যে সমস্ত কমিটিগুলো আছে, সোশ্যাল যে কমিটিগুলো আছে, উইদাউট এনগেজিং দ্য কমিউনিটি পিপল ইউ ক্যানট ইনশিওর দ্য সেফটি। কমিউনিটির শুধুই সমাজ যাদের আমরা একটু রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, তাদেরকে নিয়েই যদি কমিটিগুলো করা যায় এবং তাদের যদি একটু ব্যাকএন্ডে থাকা যায়, প্রশাসন থাকে সার্বক্ষণিক, একটা থানা পুলিশ না, কিন্তু আপনি প্রশাসন ব্যাকএন্ডে থাকবে কেন? ব্যাকএন্ডে থাকবে না। এটা প্রশাসনের দায়িত্বই হচ্ছে এটা নিয়ন্ত্রণ না, করা। ঠিক আছে, প্রশাসনের দায়িত্ব, কিন্তু আমি সম্পূর্ণরূপে প্রশাসনের উপর জিনিসটা ছেড়ে দিতে চাই না, কারণ প্রশাসনের সক্ষমতার সমস্যা আছে। প্রোটেকশনটা কমিউনিটি লেভেল থেকেও আসুক, মানুষও একটু বেরিয়ে আসুক, অংশীদার হোক। এখন এটা- চাপাতির সাথে কি জনগণ, সাধারণ এই জনগণ তো ওই জায়গাটা ফাইট করতে পারবে? ওই জায়গায় বললাম যে প্রশাসন এবং জনগণ এই দুটো ছাড়া আপনি এটাকে ম্যানেজ করা টাফ। আমার কথা হচ্ছে যে রাজনৈতিক সদিচ্ছা সবার আগে দরকার, রাজনৈতিক নেতাদের সদিচ্ছা। এটা তো হ্যাঁ, বিকল্পই যে এই নাই। জায়গাটায় সেটা তো political। আমরা মোহাম্মদপুরকে শান্ত করবো। মোহাম্মদপুর আলোচনায় এসছে বলে, আমার বাসা মগবাজারের অবস্থা আরো ভয়াবহ, আলোচনায় আসেনি। ওই যে মিডিয়া যেটা ফোকাস করে সেটাই। তখন নজর ওইদিকে চলে যায়। হ্যাঁ, আপনি বাড্ডার দিকে যান, আপনি গুলশান যে জায়গায় আমরা শো করছি, গুলশান কি এর আওতার বাইরে? নিশ্চয়ই না। পলিটিক্যাল উইল ইজ ভেরি ভাইটাল, নো ডাউট। ওকে, আমি এটা বিরতি নেই, বিরতির পর আমি আসলে প্রসঙ্গটা চেঞ্জ করতে চাই, একই সঙ্গে ব্যাটার সৈয়দ ইরাজ কবিরকেও এই অংশ থেকে বিদায় জানাতে চাই। আমি ফিরে এসে দীপন দেওয়ানের পদত্যাগের প্রসঙ্গটাকে একটু আনতে চাই। বেশ আলোচনা চলছে এই পার্বত্য অঞ্চল বিষয়ক মন্ত্রীর পদত্যাগ নিয়ে, সে প্রসঙ্গটিকে আনবো। ছোট্ট একটা বিরতি। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। আমি যদিও আনতে চাইছি দীপন দেওয়ানের পদত্যাগের প্রসঙ্গটা, আর এটা জানার জন্য বা একটু বিস্তারিত আলোচনার জন্য আমি একটু রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদকে আমি আলোচনায় যোগ করে নিতে চাই। অ্যাডভোকেট মামুনুর রশিদ, আমি একটু জানতে চাইবো, নিশ্চয়ই আসলে 3.25 মাসের মাথায় পার্বত্য অঞ্চলের অভ্যন্তরীণ কি কোন্দল কিন্তু সামনে এলো এটা এই ঘটনায়? ধন্যবাদ। আসলে বিষয়টা অভ্যন্তর কোন্দল বলতে নাই আমাদের বিশেষ করে আমরা, উনি আমাদের নেতা, ওনাকে আমরা এবার নির্বাচনে সকলে, পাহাড়ি বাঙালি সকলে মিলে ওনাকে আমরা নির্বাচিত করেছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ওনাকে পূর্ণ মন্ত্রী দিয়েছেন এই পার্বত্য মন্ত্রণালয়ে। এটা আমাদের পার্বত্য সাথে খুশি হয়েছে। এ নিয়ে আমাদের বিএনপির সাথে তো কোনো কন্দরই নাই কিংবা কোনো বিরোধও নাই। উনি হঠাৎ কি কারণে পদত্যাগ করলেন, যা আমরা দেখেছি খবর মাধ্যমে, যে শারীরিক অসুস্থতা এবং মন্ত্রণালয়ের কাজে সময় দিতে পারছেন না, এই বলে উনি পদত্যাগ করেছেন। তো এই বিষয়টি আসলে এতটুকু আমরা জানি। সিনিয়র কেন করলেন, আমি এতটুকু বলতে পারি যে আমরা যেহেতু উনি আমাদের নেতা, কিংবা পদত্যাগ করলেও উনি কেন্দ্রীয় বিএনপির সহধর্মীয় সম্পাদক রয়েছেন, সাংসদ রয়েছেন, আমরা পাহাড়ি বাঙালি এলাকার সমৃদ্ধি রক্ষার্থে আমরা একসাথে কাজ করবো, সেটা আমি বলতে পারি। অভ্যন্তরীণ কোন্দল আমাদের কোনো বিরোধ নেই। ঠিক আছে, আপনি বলছেন যে কোন্দল নেই, মামুনুর রশিদ আপনি বলছেন কোন্দল নেই। আপনি কি বিএনপির উপজাতি বিষয়ক সহ সম্পাদক এবং সাবেক সেনা কর্মকর্তা মনীষ দেওয়ানের যে স্ট্যাটাস ফেসবুক, সেটা পড়ার সুযোগ হয়েছে কিনা? তিনি তো সরাসরি বলছেন যে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নকে ঘিরেই আসলে মীর হেলালের সাথেই আসলে দীপন দেওয়ানের এই বিরোধ এবং এতেই এই ফলাফল। এই বিষয়টা আসলে আমি যতটুকু জেনেছি শুনেছি, আসলে আমাদের যে পার্বত্য জেলা পরিষদের গঠন বিষয়টা হলো টোটালি মিনিস্ট্রির ব্যাপার। আমরা দলীয় ফোরামে কোনো জায়গায় আলাপ হয় নাই কে চেয়ারম্যান হবেন, কে সদস্য হবেন, কিংবা আমার জেলা বিএনপি আমরা সিনিয়র নেতারা বসে কোনো সিদ্ধান্ত হয় নাই যে অমুককে আমরা চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছি। নিয়মজহর কিংবা আমাদের কাছে মন্ত্রীও কোনো চান নাই যে তোমরা জেলা বিএনপি কাকে চেয়ারম্যান চাও, কিংবা প্রতিমন্ত্রী আমাদের চান নাই, মানে প্রধানমন্ত্রী আমাদের চান নাই। যে যার মতো সেটা লবিং করছেন যাওয়ার জন্য। আর মাননীয় প্রতিমন্ত্রী হেলাল সাহেবের সাথে হেলাল সাহেবের সাথে বিরোধটা, এই বিষয়টা আসলে আমাদের কাছে কোনো দৃশ্যমান ছিল না।
আর একদিকে যেহেতু উনি আমাদের রাঙামাটি পার্বত্য জেলার রাজনীতিবিদের দায়িত্ব রয়েছেন বেশি হেলাল সাহেব, বিভাগ সাংগঠনিক হিসাবে স্পেশালি রাঙামাটি দায়িত্ব রয়েছেন মাননীয় চেয়ারম্যান সাহেবের নির্দেশে। আমি যতটুকু দেখেছি আজ থেকে দেড় মাস পূর্বেও এখানে যখন বিজু উৎসব হলো, মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব হলো, জল উৎসব, তখন তো মন্ত্রী এবং আমাদের দীপেন দেওয়ান এবং মীর হেলাল সাহেব যৌথভাবে প্রোগ্রাম অংশগ্রহণ করেছেন, একসাথে প্রোগ্রামে গিয়েছেন, অনুষ্ঠান করেছেন, প্রধান অতিথি বিস্মিত হয়েছেন। এবং হেলাল সাহেব আসার সময় দেখলাম আমাদের দীপেন দেওয়ান যিনি ঢাকাতে গিফটও নিয়ে আসছেন। কিন্তু এগুলো আমরা জানি, কিন্তু আমাদের মিনিস্ট্রিতে এভাবে দৃশ্যমান কিছু তো আমরা বলতে পারবো না। এবং দীপেন্দা রিজাইন করার আগে আমাদের সাথে তো কোনো কথা বলেন নাই যে আমি এইটা রিজাইন করতেছি, কিংবা আমার দলীয় ফলাম জানাতেন যে আমি এই সমস্যা হচ্ছে এই বিষয়টা। জি, অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট মামুনুর রশিদ, আপনার কথা স্পষ্ট। তাদের সাথে এক ধরনের আলোচনা হয়নি। সাইদ খান, এর মধ্যে কি ফিসি কিছু পান? এর মধ্যে ফিসি কিছু, আপনি যে জায়গাটি ধরলেন যে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মনীষ দেওয়ান যে স্ট্যাটাসটি দিয়েছে, স্ট্যাটাসটি মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। এর মাধ্যমে এক ধরনের বার্তা গেছে, যে বার্তাটি দল হিসেবে বিএনপির দুইজনই কিন্তু পদধারী, মনীষ দেওয়ানও পদধারী এবং দীপন দেওয়ান দুইজনই পদধারী। আর রাজনীতিবিদরা এতটা ইমোশনাল আচরণ করাটা মোটেই ঠিক না। আর মন্ত্রী হিসেবে তিনি তো শপথই নিয়েছেন সকল আবেগের ঊর্ধ্বে উঠে কাজ করবেন। তো আবেগী হয়ে যদি তিনি এই কাজটি করে থাকেন, সেটি আমি মনে করব উনি তো আগেই শপথ ভঙ্গ করেছেন। তো সেটি ওনার ব্যক্তিগত ব্যাপার, অসুস্থ তিনি হতেই পারেন, এটি আরও ওয়াইজলি হ্যান্ডেল করা যেত। যেহেতু এখন ওনার অসুস্থতা ছাপিয়ে এক ধরনের দ্বন্দ্বই সামনে চলে এসছে। আমি যতদূর জানি ব্যারিস্টার মীর হেলালের সাথে ওনার কোনো দ্বন্দ্ব নেই। গণমাধ্যমে এটা স্পষ্ট করেছেন যে আসলে মীর হেলাল কিন্তু আসলে রাঙ্গামাটির রাজনীতিতে কখনোই ইন্টারাপ্ট করেছে বা পার্বত্য অঞ্চলের রাজনীতিতে ইন্টারাপ্ট করেছে এটা আমার জানা নাই। মীর হেলাল কিন্তু চিটং সিটি কেন্দ্রিক রাজনীতিটাই করেন, এবং সেটি মন্ত্রী হবার আগে থেকেই আমি যদ্দূর ব্যক্তিগতভাবে জানি একজন সংবাদকর্মী হিসেবে। এখানে জেলা পরিষদের যে বিষয়টি সামনে আনা হয়েছে, এটি আমার কাছে মনে হয় এর পেছনে পাহাড়ে এক ধরনের ষড়যন্ত্র কিন্তু আমাদের অনেক আগে থেকেই চলছে। এখানে দীপেন দেওয়ান আবেগের বশে কোনো ভুল পথে পা বাড়ালেন কিনা সেটিও ভাবা উচিত। এবং উনি যেহেতু ছাত্রদলের নেতা ছিলেন, তারপরে জেলার দায়রা জজ ছিলেন, এবং পরবর্তীতে অবসরে এসে উনি দলের রাজনীতি করেছেন, পদের রাজনীতি করেছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। দলের সাথে কিন্তু ওনার একটা দীর্ঘ টাই আছে। সেই সম্পর্কটিকে উনি বিবেচনা করেননি কেন, এটি আমার মনে হয় সরকারের হাতিয়ে দেখা উচিত। রবিলাল, আপনি বলতে থাকুন, আমি বরং একটু ডায়াসে যাই, কারণ হচ্ছে আমরা এই ফাঁকে অনলাইনগুলো দেখবো, সর্বশেষ আপডেট দেখবো এবং ছোট্ট করে মন্তব্য নেওয়ার চেষ্টা করবো। আপনার বিষয়ে একটু আমার মনে হয় যে জিনিসটা একটু অন্যভাবে দেখারও সুযোগ আছে। যেহেতু আমাদের পদত্যাগের সংস্কৃতি একদমই নাই, সুতরাং কেউ যে পদত্যাগ করছে কেউ যদি ফিল করে যে আমি আমি ডেলিভার করতে পারবো না, আমার উপর অর্পিত দায়িত্বটা আমি যথাযথ পালন করতে পারছি না। পলিটিক্স তো একটা হিউজ কেমিস্ট্রি, অনেকগুলো ইন্টারেস্ট গ্রুপকে সার্ভ করতে হয়, নিজের মতাদর্শিক একটা অবস্থান থাকে, সবকিছু মিলিয়ে হয়তো দেওয়ান সাহেবেরকে মনে হয়েছে তিনি ডেলিভার করতে পারছেন না। ওই জায়গা থেকে পারবেন না, ওই জায়গা থেকে তিনি কিছু এক্সকিউজ দিয়েছেন যে শারীরিক অসুস্থতা এই সেই। কিন্তু আমার মনে হয় যে সত্যি সত্যি কেউ যদি রিয়েলি ফিল করেন সিস্টেমের ভিতরে যে আমি ডেলিভার করতে পারবো না বা আমার পক্ষে সম্ভব না, খুব বেশি বেশি লোকের পদত্যাগ করা দরকার। না, কিন্তু আমি এই জায়গায় একটু বিরোধিতা করি আপনার সাথে। যেহেতু ওনার এক ধরনের বিতর্ক সামনে আসছে, উনি পদত্যাগ করতেই পারেন, ওনার এটা ক্লারিফিকেশনটা দরকার। এবং যেটা হচ্ছে যে পদত্যাগে কি লাস্ট স্টেপ ছিল, তার আগে কি নেগোশিয়েট করার কোনো স্কোপ ছিল না, সেগুলোকে এক্সজস্ট করা হলো না, উনি সাবমিশন করলেন এবং গভর্নমেন্ট সেটাকে অ্যাকসেপ্ট করে নিলেন। সেই প্রশ্নগুলো কিন্তু এখন আসছে, যেহেতু উনি একজন সিনিয়র নেতা, লম্বা ট্র্যাক আছে, সুতরাং তার সঙ্গে কারণ পদত্যাগ হচ্ছে লাস্ট একটা স্টেপ, রেজিগনেশন দিল, অ্যাকসেপ্ট করলো। কিন্তু আমরা সিনিয়র নেতাদের ক্ষেত্রে সেই নেগোসিয়েশনটা বা সেই আলাপটা জারি রেখেছিলাম কিনা বা করেছিলাম কিনা বা কথা বলার কোনো স্পেস ছিল কিনা আমাদের। আমি বরং এই ফাঁকে কয়েকটি দৈনিক পত্রিকায় অনলাইন পোর্টালের সর্বশেষ আপডেটগুলো দেখার চেষ্টা করি। এটা প্রথম আলো, প্রতিষ্ঠানের নাম পাল্টে মায়ের নাম করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী। সম্ভবত কেরানীগঞ্জের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে একটা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছিল, সেখানে তিনি সেই প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেননি। এই যে নাম পরিবর্তন, সরকার পরিবর্তনের পরপরই একটা নাম পরিবর্তনের যে ধারা,
সেটার বিপরীতে একটা দৃষ্টান্ত স্থাপন হলো। না, দৃষ্টান্ত স্থাপন না, এই জায়গায় মীর ভাই আমি একটু বলি, ফ্যাসিজম যদি মানসিকতায় থাকে তাহলে কাল্ট তৈরি করার একটা প্রবণতা তৈরি হয়। এখন এটি একটি রাজনৈতিক সরকার, একটি নির্বাচিত সরকার, ডেমোক্রেটিক মানসিকতার আউটলুক। এটি ডেমোক্রেটিক যে মানসিকতা, যে সব আমার বাবার নামে বা মায়ের নামে হতে হবে কেন, এটা পৃথিবীর শুধুমাত্র শেখ হাসিনা যে করেছে বিষয়টি এরকম না। আপনি দেখুন ফ্যাসিজমের হিস্ট্রি যদি আপনি ঘাটেন, দেখবেন যে ফ্যাসিস্ট একজন কাল্টকে তৈরি করে, তার নামের টয়লেট থেকে শুরু করে উড়োজাহাজ সব কিছুই তার নামে হতে হয় বা তার বাবার নামে হতে হয়। এটি আমার কাছে মনে হয় কোনো উদাহরণ না, এটিই গণতন্ত্র। একজনের নামে হতে হবে কেন? কেরানীগঞ্জ ট্রেনিং ইনস্টিটিউট কেরানীগঞ্জ ট্রেনিং ইনস্টিটিউট হোক। রাইট। আমার মাননীয় প্রধানমন্ত্রী এটা আমাদের জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে জয়ী বাংলাদেশ। আমরা দেখছিলাম যে পররাষ্ট্রমন্ত্রী তিনি সামনের অধিবেশন যেটা আসছে সেটা সভাপতিত্ব করবেন। এছাড়াও যদি দেখি বিবিসি কি বলছে, বিবিসি বলছে বিএসএফ এর ঠেলে পাঠানো 10 থেকে 13 জন আটকে আছেন বেনাপোলের সীমান্তে শূন্য রেখায়। একটা সিভিয়ার ইনসিডেন্টস, আমার মনে হয় যে জাতিসংঘের ইন্টারফেয়ারেন্স খুব জরুরি, খুব বেশি জরুরি। এই পুশিনটা, এটা হচ্ছে দাদাগিরি, এটাই দাদাগিরি। এই দাদাগিরিটাই কিন্তু আমাদের, মানে এই দাদাগিরিকে মেনে নিয়েই কিন্তু আমরা ধ্বংসের মুখে গিয়েছি। আর মনের সময় পাবো না, আমাকে অনুষ্ঠান একেবারে শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ সাইদ খান এবং খান মোহাম্মদ রবিউল আলম, এই রাতে সময় দিয়েছিলেন। আর এই ছিল আজকে নির্বাচিত খবরে। কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।